ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল ভারত মিয়ানমার সীমান্ত। হতাহত হয়নি কেউ। কুমিল্লায় প্রকাশ্যে জনপ্রতিনিধি খুনের ঘটনায় শঙ্কায় অন্য কাউন্সিলররা, কারণ খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা, সহিংসতার শঙ্কা ভোটারের। দেশে মাত্র 14 ভাগ মানুষ সেবা পান সরকারি হাসপাতালে, বলছে গবেষণা। 60 ভাগ চিকিৎসা নেয় হাতুড়ে ডাক্তারের কাছে। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরু 10টায়। তামিম সাকিব না থাকায় মুমিনুলের কঠিন চ্যালেঞ্জ। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। সঙ্গে আছে আমি ফারহানা আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5টা 45 মিনিট 41 সেকেন্ডের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত সীমান্তে মিয়ানমারের হাকা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে 42.1 কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে। এদিকে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে বড় ভূমিকম্পের প্রায় 40 মিনিট পর ঢাকা শহরের আরও উত্তরে ফালাম এলাকায় 3.1 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ইউরোপিয়ান সাইসমোলজি সেন্টার EMSC। প্রকাশ্যে জনপ্রতিনিধি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা। এমন নির্মম ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানালেন সিটি কর্পোরেশনের অন্য কাউন্সিলররা। জোড়া খুনের পর থেকেই নেপথ্যের কারণ খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার রাজনৈতিক সতীর্থ হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় উদ্বিগ্ন নগরীর অন্য জনপ্রতিনিধিরা। চাঞ্চল্যকর এই জোড়া খুনের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও চেয়েছেন অনেকে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হয়, আর কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে যাতে কুমিল্লায় জীবন দিতে না হয়। কোন কাউন্সিলর নিরাপদ নয়। আজকে একজন জনপ্রিয় কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। এই মামলাটা চাঞ্চল্যকর মামলা হিসেবে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার জন্য এবং অতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে কুমিল্লার সিটি মেয়র জানালেন, প্রকৃত দোষী ধরাছোঁয়ার বাইরে থেকে গেলে সাধারণ নাগরিক সহ কেউই নিরাপদ নয়। এ ধরনের অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনতিবিলম্বে যদি আপনারা এটা নিয়ন্ত্রণে না আনেন, তাহলে কুমিল্লা আমরা আরো দুর্ঘটনা দেখব, আরো লাশ দেখব। এদিকে হত্যার মূল কারণ ও এর সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান জোরদার করেছে র্যাব। কিছু এজাহারনামী আসামি তো আমরা পেয়েছি, তো এর পাশাপাশি আর কেউ ছিল কিনা এটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে সবাইকে গ্রেফতার করার পর হয়তোবা আমরা জানতে পারবো এটার অ্যাকচুয়াল কারণ কি ছিল এবং এতে যারা পার্টিসিপেট করেছে তাদের নেচারটা পূর্বে কি ছিল। গেল সোমবার এই হত্যাকাণ্ডের পর থেকেই নগরীর পরিস্থিতি থমথমে। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় শঙ্কা তৈরি হয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটের পরিবেশ নিশ্চিতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে 1000 ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 4409 জন, সংরক্ষিত পদে 11105 জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34632 প্রার্থী। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শেষ সময়ের প্রচারণা।
বগুড়া সদর, শাহজাহানপুর ও ধুনট উপজেলার ২৭টি ইউনিয়নে ব্যস্ত প্রার্থীরা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। যদি আমি আবার পুনর্নির্বাচিত হতে পারি তাহলে এই ভঙ্গুর রাস্তাগুলো আমি ইনশাল্লাহ সংস্কার করব। রাঙামাটির কাউখালী, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৯ ইউনিয়নে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন পাহাড়িরাও। আইনশৃঙ্খলা বাহিনী যদি সত্যি তারা তাদের দায়িত্ব পালন করে থাকে অত্যন্ত সুন্দর হবে আমি মনে করতেছি। নির্বাচনী সহিংসতায় উত্তপ্ত পরিবেশের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের ২১টি ইউনিয়নে চলছে শেষ সময়ের প্রচারণা। শান্তিপূর্ণ ভোট নিয়ে উদ্বিগ্ন ভোটাররা। তবে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল কার্যক্রম গ্রহণ করছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। নোয়াখালীর ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন নানা অভিযোগ। তবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতির কথা জানালেন পুলিশ সুপার। প্রার্থী এবং জনগণ এবং পুলিশ এবং প্রশাসন সকলেরই কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য, আর সেটি হচ্ছে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন বিজয়ী হয়েছেন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জের কয়টি ইউনিয়নে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেক্ষেত্রে যে বিষয়টি জানতে চাইব যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং পরিবেশ কেমন দেখছেন? দেখুন, আমি কিছুক্ষণ আগে পুলিশের এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন আমাকে যে তাদের ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেছে। তা আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যেইখানে আছি সদর উপজেলার উকুইয়ারা এলাকায়, অর্থাৎ এটি জাগির ইউনিয়নে পড়েছে। এখানে দেখেছেন যে সব প্রার্থী কিন্তু তাদের পোস্টার টাঙিয়ে দিয়েছে, কারণ এখানে একটি কেন্দ্র হবে এই কারণে। কারণ এইখান থেকে আমরা দেখেছি প্রায় অনেক দূর পর্যন্ত কিন্তু এরকম পোস্টার তারা ছাপিয়ে টাঙিয়ে দিয়েছেন। আমি আপনি একটি বিষয় বলে রাখি যে মানিকগঞ্জে মোট 10টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 10টি ইউনিয়নে 37 জন চেয়ারম্যান পদে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে অর্থাৎ পুরুষ পদে 333 জন রয়েছে এবং সংরক্ষিত নারী সদস্য পদে 107 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে আরেকটি বিষয় বলি যে এই সদর উপজেলার জাগির ইউনিয়ন এবং গড়পাড়া ইউনিয়নে, এই দুটি ইউনিয়নে কিন্তু যে চেয়ারম্যান অর্থাৎ গড়পাড়া ইউনিয়নের আফসার সরকার এবং জাগির ইউনিয়নের জাকির হোসেন, তারা দুজন কিন্তু ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন এবং অন্য যে আরো যে 8টি ইউনিয়ন আছে সেই 8টি ইউনিয়নে আমরা দেখেছি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি এখন যেখানে আছি এটি হলো জাগির ইউনিয়নের উকিয়ার এলাকা। এখানে যে কেন্দ্রটি আছে, যে কেন্দ্রটি হবে, অর্থাৎ সেই কেন্দ্রের চতুর্পাশ কিন্তু এরকম পোস্টার টাঙিয়ে দিয়েছেন প্রার্থীরা। তো এরকম প্রায় আরো বেশ কিছু কেন্দ্রে আমি সকাল থেকে এই পর্যন্ত ঘুরেছি। সেই সব কেন্দ্র কিন্তু জানেন তারা এগুলো টাঙিয়ে দিয়েছে, কারণ তাদের নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু আজকে মধ্যরাতে শেষ হবে, এই কারণে তারা দিয়েছেন। আরেকটি বিষয় হলো যে আমরা কিন্তু নির্বাচনে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের অভিযোগ পাচ্ছি, অর্থাৎ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যে প্রার্থী আছে, আওয়ামী লীগ নৌকা সমর্থিত এবং আওয়ামী লীগের এই প্রতিদ্বন্দ্বী আবার প্রার্থী আছেন, তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। তাদের মধ্যে কিন্তু এই নির্বাচন অর্থাৎ একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার অভিযোগ তারা করছেন এবং কেউ বলছেন তারা তাদের যে নির্বাচনী ক্যাম্প এগুলো ভাঙচুর করছেন এবং এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ওই প্রার্থীর কথা বলতে গেলে তিনি আবার এগুলো অস্বীকার করছেন এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আবার বলছেন যে ইতিমধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার যে 10টি ইউনিয়ন আছে সেই 10টি ইউনিয়ন থেকে কিন্তু প্রায় অর্ধশতাধিক অভিযোগ তারা কিন্তু পেয়েছেন, অর্থাৎ এই নির্বাচন সুষ্ঠু করার জন্য, অতিরিক্ত ফোর্স মোতায়েন করার জন্য
তারা কিন্তু প্রায় অর্ধশতাধিক অভিযোগ তারা পেয়েছেন এবং এগুলো তারা খতিয়ে দেখছেন এবং প্রশাসন যেটা বলছেন যে নির্বাচন হবে 100% নিরপেক্ষ, এখানে কোনো পেশি শক্তি, এখানে কোনো দলীয়করণ এখানে হবে না, কারণ তারা চেষ্টা করছেন যে একটি সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলে দাবি করেছে তার পরিবার। বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবারও আহ্বান জানিয়েছেন তার বোন সেলিমা আক্তার। দীর্ঘদিন ধরে ফুসফুস, হার্ট, লিভার ও কিডনির জটিলতা সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীর থেকে রক্তপাত হচ্ছে। প্রতিদিন 3 থেকে 6 ব্যাগ রক্ত দিতে হচ্ছে তাকে। রক্তপাতের কারণ অনুসন্ধানে এরই মধ্যে কোলোনোস্কোপি করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার ইউরিন ইনফেকশন এখনও রয়েছে। লিভারের সমস্যা বেড়ে চলেছে। গেল এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেখাশোনার জন্য সঙ্গে আছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। ম্যাডামের অবস্থা খুবই খারাপ, সে তো জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, দিনের দিন খারাপ হচ্ছে। আমরা তো বারবার বলছি টিভিতে, তার অবস্থা সংকটাপন্ন, সে খেতে পারছে না, সে উঠতে পারছে না। খালেদা জিয়া কারাগারে পর্যাপ্ত চিকিৎসা পাননি বলে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু রাজনীতি নয়, পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীতে যুব দলের বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তোলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর বাইরেও সমাবেশ করেছে যুব দল। তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর থেকেই চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সরব বিএনপি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি জানান নেতারা। যদি বেগম খালেদা জিয়াকে আগামী 24 ঘন্টার ভিতরে বিদেশ যেতে দেওয়ানো হয়, বাংলাদেশের যুব সমাজ তোমার গণভবন ঘেরাও করবে। জামিন না দেওয়ার জন্য দায়ী শেখ হাসিনা। খোদা না করুক বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়ার কিছু হয়, তাহলে সেই বিচার থেকে আপনিও রেহাই পাবেন না। সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, জিয়া পরিবার ও বিএনপি নিয়ে আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসায় এখন খালেদা জিয়া সুচিকিৎসা বঞ্চিত বলেও দাবি করেন মির্জা ফখরুল। স্বেচ্ছায় একটা ঘরের মধ্যে তাকে প্রায় 2 বছর আটক করে রাখা হয়েছে। এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই হাসপাতালে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি পিজি হাসপাতালে। বন্ধুগণ, এই যে তার ভেতরে যে রোগের সূত্রপাত হয়েছিল, আজকে অনেকের মধ্যে এই প্রশ্ন এসছে যে সেদিন কি সত্যি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল, আমরা এটা পরিষ্কার করে জানতে চাই। বন্ধুগণ, এদের পক্ষে কিছুই অসম্ভব নয়। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর যুবদলের নেতাকর্মীরা। ময়মনসিংহে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে যুবদল। মিছিল হয়েছে মানিকগঞ্জ শহরে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে জমি দখল, গণবিরোধী কাজ, অবৈধ অর্থ ও সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পাশাপাশি 3 সদস্যের মেয়র প্যানেলও গঠন করা হয়েছে। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর এবার গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর আলম। সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এই কারণে করা হয়েছে, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মন্ত্রণালয়ে ইতিমধ্যে দাখিল হয়েছে এবং সেই দাখিলকৃত অভিযোগগুলোকে তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে।
তো অতএব সে আইনের ধারা অনুযায়ী এই সময় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন, সেই কারণে এটা করা হয়েছে। কোন অভিযোগে মন্ত্রণালয় জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছে তাও পরিষ্কার করেন তাজুল ইসলাম। অনেকগুলো অভিযোগ আছে, কিছু কিছু জমি দখলের বিষয় আছে এবং অন্য জনগণের স্বার্থের পরিপন্থী কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, এবার সরকারি সম্পদ অর্থ আত্মসাতের এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, আব্দুল আলী মোল্লাহ ও আয়েশা আক্তারকে সদস্য করে মেয়র প্যানেল গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে জাহাঙ্গীর আলমকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন 12 কাউন্সিলর। গতরাতে প্যানেল মেয়র আনোয়ার সাদাতের নেতৃত্বে চিঠি দেওয়া হয়। সকাল 10টায় এই নিয়ে পৌরসভায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে কাউন্সিলরদের। জেলা প্রশাসক আব্দুল জলিল কাউন্সিলরদের চিঠিটি সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা জানান। সেই সাথে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আব্বাসের দলীয় পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে, সেই মামলা অফিসিয়ালি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমাকে অবগত করা হয়েছে গতকালকে, এবং গতকালকেই আমি সেই মামলা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য বিষয়াদি নিয়ে আমি স্থানীয় সরকার বিভাগে আমি গতকালকে পত্র প্রেরণ করেছি এবং সেটা স্থানীয় সরকার বিভাগের এখন বিবেচনার বিষয়। দেশে বৃহস্পতিবার করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,970 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 18,888 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 237 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.25%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,75,185 জনে। সুস্থ হয়েছেন আরও 360 জন। এ নিয়ে মোট সুস্থ 15,39,553 জন। দেশের প্রায় 60% মানুষ চিকিৎসা নেয় ওষুধের দোকানে ও হাতুড়ে ডাক্তারের কাছে, কারণ মাত্র 14% মানুষ সেবা পায় সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। ফলে দিন দিন বাড়ছে রোগীর ব্যক্তিগত চিকিৎসা খরচ। সারা দেশে সরকারি হাসপাতাল রয়েছে 700-র কিছু বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা বলছে, এসব হাসপাতালে সেবা পায় মাত্র 14% মানুষ। এই সুযোগে দেশে অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হয়েছে, কিন্তু মানসম্মত চিকিৎসা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সংখ্যা 5,000। এসব প্রতিষ্ঠান থেকে সেবা নেয় 9.74% মানুষ। এছাড়া 15% মানুষ সেবা নেয় চিকিৎসকের চেম্বার থেকে, যা বেশ ব্যয়বহুল। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে যে জিনিস তাদের জন্য কাজ করে সেগুলো একদম ভীতি কাজ করে, ডাক্তারের ফি তার চেয়ে বেশি কাজ করে, যে সেক্ষেত্রে ডায়াগনোসিস বাবদ খরচ অনেক বেশি হবে এবং এই যে টেস্ট এই খরচের বোঝা তাকে বহন করতে হবে। ফলে সে কিন্তু সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে না গিয়ে সে ফার্মেসিমুখী হচ্ছে, সে কিন্তু কোয়াক ডক্টরমুখী হচ্ছে। যে কারণে 60% মানুষ সেবা নিচ্ছে ওষুধের দোকান ও হাতুড়ে ডাক্তারের কাছ থেকে। এই প্রবণতা স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন বিশেষজ্ঞরা। কেউ আপনার নিজেরা, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার বা অন্য কোনো স্পেসিফিক ড্রাগ, এগুলো ডাক্তারের পরামর্শ বাদে দোকান থেকে কিনে খাবেন। বিশেষ করে যে করোনা বলেন বা অন্য যে কোনো রোগের জন্য ডাক্তারের পরামর্শের বাইরে ওষুধ নেবেন না, এটা আপনার জন্য খুবই জরুরি। ছোট অসুখ হোক, বড় অসুখ হোক, যে কোনো স্বাস্থ্য সমস্যাতেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, পাশ করা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে ওষুধ সেবন করতে হবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসাবে দেখা গেছে 85% মানুষই চিকিৎসা নেয় বেসরকারি প্রতিষ্ঠান থেকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় প্রাণ গেল সংবাদকর্মী আহসান কবির খানের। বসুন্ধরা সিটির সামনে ঘটে এই দুর্ঘটনা। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে গাড়ি ফেলে পালিয়ে যান চালক ও সহকারী। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি। প্রতিবেদন আসবে 3 দিনে। বুধবার গুলিস্তানে নাইমের মৃত্যুর পর বৃহস্পতিবার বসুন্ধরা সিটির সামনে প্রাণ গেল সংবাদকর্মী আহসান কবির খানের। আর তাকে চাপা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। এতে ঘটনাস্থলেই মারা যান কবির। এভাবে মৃত্যু কখনো ভাবতেও পারি না যে এরকম গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা যাবে, কল্পনাও করতে পারি না। তো অবশ্যই এর বিচার চাই, কঠিন বিচার চাই। আর আমার এই ক্ষতিপূরণের তো আর পূরণীয় করার তো কিছুই নাই। পরে স্থানীয়দের ধাওয়ায় গাড়ি রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। উত্তর সিটির বর্জ্য বিভাগের তথ্য বলছে গাড়িটি চালাচ্ছিলেন ফটিক নামে এক ব্যক্তি। উত্তর সিটি কর্পোরেশনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে পড়ে নিহত হয়। এখন অবধি আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই নাই। তো আমরা খুব আশাবাদী যে যত দ্রুত সম্ভব হয় আসামিকে আমরা গ্রেপ্তার করব। এর আগে 2016 সালে শ্যামলীতে এক বিজেপি সদস্য ও 2019 সালে তুরাগে ডিএনসিসির ময়লার গাড়ি চাপায় প্রাণ যায় এক শ্রমিকের। তারপরও চালকের আসনে বসছে পরিচ্ছন্নতা কর্মী হেলপাররা। অভিযোগ আছে বদলি চালকদের দিয়ে গাড়ি চালানোরও। সিটি কর্পোরেশনের মামার গাড়ি সেই চালায় আর কি। আমি তা শিখতেছি, তো শিখা শেষ। ক্লিনার গাড়ি চালাচ্ছেন কেন? না, গাড়ি তো চালাচ্ছে আরেকজন ওস্তাদে। তো আপনি এখন চালাচ্ছেন কেন? এখন আমি নিয়ে আসছি, এখানে রাখবো, ওস্তাদ আবার আসবে। এবার আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি করে দিচ্ছি উচ্চ ক্ষমতা সম্পন্ন। তারা 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে। কারা দায়ী, কেন ঘটনা ঘটলো এটা চিহ্নিত করার পরে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থার দিকে যাব। এবং প্রথমত আমরা আন্তরিকভাবে দুঃখিত এইরকম একটি ঘটনার জন্য, আমরা মর্মাহত। ডিএনসিসিতে যানবাহনের সংখ্যা প্রায় 300। অভিযোগ আছে তাদের ময়লা গাড়ির বেশিরভাগেরই ফিটনেস ও রেজিস্ট্রেশন নেই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহপাঠী নাইম হত্যার বিচার ও সড়কের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার প্রথমে সড়ক অবরোধ ও পরে নগর ভবনে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। পরে মেয়র শেখ ফজলে নূর তাপসের দোষী চালকের সর্বোচ্চ শাস্তির আশ্বাসে তারা বাড়ি ফেরেন। এদিকে নাইমের মৃত্যুতে মামলার তথ্য দিয়ে শিগগিরই অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের মৃত্যুর বিচার দাবিতে বৃহস্পতিবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সকালে অবস্থান নেয় কলেজের সামনে, পরে মিছিল নিয়ে গুলিস্তান মোড়ে গিয়ে করা হয় সড়ক অবরোধ। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় রাজধানীর অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা নাইম হত্যার বিচার চাই। আমাদের দাবি, আমরা নিরাপদ সড়ক চাচ্ছি, সড়কে নিরাপদভাবে চলাফেরা করার জন্য। আর কত প্রাণ আমাদেরকে বিসর্জন দিতে হবে। পরে নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলে তাদের সামনে আসেন দক্ষিণ ঢাকার মেয়র, দেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস। এই দাবি দিয়েছেন, সেই দাবির সাথে শুধু আমি একমত পোষণ না, শুধু সম্মতি না, আমি আরো দাবি করি যেন সেই খুনির ফাঁসি হয়। এদিকে নাইমের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তখন যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন তাকেই আটক করা হয়েছে। মূল চালকের নামও এজাহারে রাখা হয়েছে। মামলা করেছে নাইমের বাবাই মামলা করেছে। এটা সড়ক পরিবহন আইনের 98 এবং 105 ধারায়, এই ধারায় মামলা রুজু হয়েছে। আমাদের কাছে যে গাড়ি চালাচ্ছিল রাসেল, সে আটক আছে। সড়ক আইনের এই মামলার অভিযোগপত্র শিগগিরই জমা দেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নটরডেমে ছাত্র নাইমের মৃত্যুর ঘটনায় পরিচ্ছন্ন কর্মী হারুন মিয়াকে কর্মচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি তার সহযোগী আব্দুর রাজ্জাককেও কর্মচ্যুত করা হয়েছে। জানা গেছে অবৈধভাবে ময়লার গাড়িটি বরাদ্দ নিয়েছিলেন হারুন মিয়া। গাড়িটির প্রকৃত চালক ইরান। নিয়ম বহির্ভূতভাবে অন্যকে গাড়ি চালাতে দেয়ায় ইরানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিআরটিএ ও বেসরকারি বাস মালিক সমিতির বৈঠক। নিজেদের মধ্যে বৈঠক করে ভাড়া কমাতে 7 দিনের মধ্যে প্রস্তাবনা জমা দিতে মালিক সমিতিকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। মঙ্গলবারের মধ্যে বাস ভাড়া কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির পর থেকেই হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মালিক সমিতির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে বিআরটিএ শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের অনুরোধ করলেও তাতে রাজি হয়নি বাস মালিকরা। উল্টো সরকারি প্রণোদনা দাবি করেছেন তারা। তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা বিষয়টা কনসিডার করার জন্য আমরা অনুরোধ করেছি। আর আপনি যেটা বললেন যে হাফ ভাড়া নেওয়া হয়তো, তারা কিন্তু এটা অস্বীকার করছে। বিভিন্ন রুটে হয়তো ছাত্র কারণে বিচ্ছিন্নভাবে এটা কনসিডার করা হয়েছে, কিন্তু তাদের মালিক সমিতির কোনো এরকমের কোনো নির্দেশনা সিদ্ধান্ত নাই, এটাই তাদের বক্তব্য। বিআরটিসি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমাতে সম্মত হয়েছে। তারা বিআরটিসি সরকারি সংস্থা, তাদের উপরে আমরা ইম্পোজ করতে পারি, বলতে পারি যে এটা আপনারা করেন। 50% বা 30% সেটা ওনারা বলার পরে আমরা আলোচনা করে বলতে পারি। বাস ভাড়া কমানোর দাবিতে বিআরটিএ ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে যদি লিখিত আকারে হাফ পাসের প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা বিআরটিএর এই হেড অফিস প্রধান কার্যালয়ে আবারও ঘেরাও কর্মসূচি দিব এবং তখন হাফ পাস কার্যকর হওয়া পর্যন্ত, লিখিত আকারে প্রজ্ঞাপন জারি হওয়া আগ পর্যন্ত আমরা বিআরটিএ ছাড়বো না। বাস মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে, এমনটাই আশা করছে সরকার। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের বহুতল ভবনে একটি কক্ষে গ্যাসের পাইপ লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন 3 জন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা সবাই গার্মেন্টস কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি আদনান টাওয়ারে এ ঘটনা ঘটে। দগ্ধদের সহকর্মীরা জানান, আদনান টাওয়ারের একটি মেসে ভাড়া থাকেন তারা। হঠাৎ করে ঘরে আগুন দেখতে পান। এ সময় দগ্ধ হন 3 জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 30 থেকে 99% পুড়ে গেছে। লোকসানের কথা বলে গত 4 নভেম্বর জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 16 টাকা বাড়িয়ে দেয় সরকার। কিন্তু বিশ্ববাজারে দাম কমায় এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি লিটার প্রতি প্রায় 1 টাকা মুনাফা করছে। তেলের দাম আরও কমতে পারে বলছে বিপিসি। এরপরও আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় 7 বছর ধরে 43,000 কোটি টাকার বেশি মুনাফা করে বিপিসি। কিন্তু অক্টোবরে জ্বালানির বিশ্ববাজারে দাম বাড়লে লোকসানের অজুহাতে চলতি মাসের প্রথম সপ্তাহে কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ায় সরকার, যার প্রভাবে বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বুধবার আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল $84.26 কিনেছে বিপিসি। এ দামের ওপর অগ্রিম কর, ভ্যাট, আমদানি শুল্ক সহ 17 ধরনের কর হিসেবে শতকরা 35 টাকা দিতে হয় সরকারকে। এরপরও বর্তমান বাজার দরে প্রতি লিটারে প্রায় 1 টাকা নিট মুনাফা করছে বিপিসি। বিশ্ববাজারে আবার কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম, কিন্তু দেশের বাজারে আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমেরিকান মার্কেটে জ্বালানি দাম কমছে, বাট এদিকের এশিয়ান মার্কেটে কমে না। আমরা যে মার্কেটে প্লেট ধরি সেখানে ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে না। সো ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা ডিজেল, আমরা যেমন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে 3 বার দাম কমাইছে। আবার যখন পৃথিবীতে দাম কমবে অবশ্যই আমরা কমাবো, আবার যখন বাড়বে তখন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাব। জ্বালানির বিশ্ববাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, যার প্রভাবে দাম আরও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেলের দাম এমন একটা জিনিস, পৃথিবীর যে কোনো দেশে যেখানেই যাই, এই ইন্টারন্যাশনাল মার্কেটের যেই দামের যে সুবিধা কিংবা অসুবিধা এটা সব দেশই পায়। তারপরে তারা নিজস্ব দেশে তাদের ট্যাক্স, অন্যান্য যেটা লেভি বলি, এগুলাকে সংযোজন করে তেলের দাম ভিন্ন হয়ে যায়। 1 অক্টোবর থেকে WTI ও ব্রেন্ট ক্রুডের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 2 ধরনের তেলের দামই 3% কমেছে। আর 2020 সালের মার্চের পর এই প্রথম টানা 4 সপ্তাহ কমল তেলের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর সব কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো, দাম কিছুটা কম বলছেন ক্রেতারা।
তবে গত সপ্তাহের মতো চাল, চিনি ও তেল আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম, বর্তমান অবস্থা কেমন দেখছেন বাজারের, আমাদের জানাবেন। দেখুন, আমি এখন রাজধানীর যে কারওয়ান বাজারের যে চালের আড়ত আছে মূলত সেখানে আছি। আমরা বাজার পর্যবেক্ষণ করে মূলত যেটি দেখতে পেরেছি যে বাজারে কিন্তু চালের দাম কেজিতে প্রায় 1 টাকা বেড়ে গেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা মূলত যেটির কথা বলছেন যে তারা পরিবহন ভাড়ার দোহাই দিচ্ছেন, মূলত পরিবহন ভাড়ার কথা বলে কিন্তু তারা মূলত কেজিতে প্রায় 1 টাকা বাড়িয়ে দিয়েছেন। তারা যেটি জানাচ্ছিলেন যে মূলত নওগাঁ, নবাবগঞ্জ থেকে মূলত ঢাকায় চাল তারা এনে থাকেন এবং প্রতি ট্রাকে কিন্তু প্রায় 13 থেকে 15 টন চাল নিয়ে আসেন তারা, এবং সেই দিকগুলো কিন্তু বিবেচনায় নিয়ে আগে ডিজেলের দাম বাড়ার আগের পর্যায়ে তারা কিন্তু যে এখানে ভাড়া প্রায় 13,000 টাকা লাগতো, এখন কিন্তু সেই একই ভাড়া কিন্তু প্রায় তাদের গুনতে হচ্ছে 14 থেকে 15,000 টাকা মতো। তো সেই কারণগুলো দেখিয়ে কিন্তু মূলত তারা বলছেন যে বাজারে চালের দামের বেশ কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থা রয়েছে। এছাড়া আমরা সবজির বাজারে গিয়েছি, সবজির বাজারে গিয়ে দেখতে পেরেছি যে বাজারে কিন্তু সবজির সরবরাহ বেশ ভালো অবস্থানে রয়েছে, এবং যদিও সে অনুযায়ী দাম কিন্তু তেমনটা কমেনি, তবে কিছুটা কমতির দিকে রয়েছে। শীতকালীন যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু কমতির দিকে রয়েছে। এছাড়া বাজারে অন্যান্য পণ্যের মধ্যে যেমন মুরগির দামটা, ব্রয়লার মুরগি যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় কেজিতে 10 টাকা কমেছে, 140 থেকে 150 টাকা কেজিতে ব্রয়লার বিক্রি করা হচ্ছে। এছাড়া ডিমের দামটাও কিন্তু অনেকটাই কমতির দিকে, ডজনে প্রায় গত সপ্তাহের থেকে 10 টাকা কমে গেছে ডিমের দাম। পাশাপাশি পেঁয়াজের দামটাও কিন্তু অনেকটাই কমেছে, কেজিতে প্রায় 5 টাকা কমে গেছে, 45 থেকে 50 টাকা কেজিতে কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এছাড়া চালের বাজারে আমরা যেটি দেখেছি যে 28 মানের যে চাল রয়েছে, 28 মানের চালটা কিন্তু বিক্রি করা হচ্ছে 47 থেকে 48 টাকা কেজিতে, এবং যে মিনিকেট চালটা রয়েছে, মিনিকেট চাল কিন্তু 57 থেকে 58 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে চালের দামটা বাড়লেও কিন্তু যেহেতু বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সেই দিকগুলো বিবেচনায় কিন্তু আমরা দেখতে পেরেছি যে বাজারে সবজির দাম থেকে শুরু করে মুরগি, ডিম এবং পেঁয়াজের দামটা কিন্তু বেশ নিম্নমুখী অবস্থার মধ্যেই রয়েছে। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন শামীম আহমেদ। খোলা বাজারে দাম বেশি পাওয়ায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন চাষিরা। এ অবস্থায় এবারও আমন সংগ্রহের লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারে খাদ্য বিভাগ। গত বছর সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এবারে তা কমিয়ে 70 লাখ মন করা হয়েছে। প্রায় 75 লাখ মন আমন ধান মজুত করতে 7 নভেম্বর থেকে আনুষ্ঠানিক অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর, কিন্তু 2 সপ্তাহ পার হলেও অনেক গুদামে এখনো কোনো ধানই কিনতে পারেনি খাদ্য অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত উত্তরাঞ্চলের অনেক জেলাতেই এখনও লক্ষ্যমাত্রার 1% ধানও সংগ্রহ হয়নি। এ অবস্থায় বাজারে ধান সরবরাহ বৃদ্ধির অপেক্ষায় খাদ্য অধিদপ্তর। অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে, সেহেতু এখানে মধ্যস্বত্বভোগী বা ফরিয়ার কোনো প্রবেশের সুযোগ থাকবে না। আর আমরা 27 টাকা করে কৃষককে ন্যায্য মূল্য দিব এবং আগামী বছরের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে। ধানের সরকারি মূল্য প্রতি কেজি 27 টাকা হলেও বর্তমানে খোলা বাজারে মোটা ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি 28 টাকা দরে, আর চিকন ধান বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকারও বেশি দরে। সরকার তো ধান কিনছে 1080 টাকা করে, কিন্তু বর্তমানে বাজার বাড়ির উপর থেকেই 1100 টাকা করে নিয়ে যাচ্ছে। গতবার আমি সর্বোচ্চ 900 টাকা দরে ধান বিক্রি করছি, এবার শুরুতেই আমি 1120 টাকা দরে ধান বিক্রি করছি। সরকারি গোডাউনে ধান দিবে গেলে আমাদের কৃষকের অনেক ভোগা কিনতে হয়, শুকান লাগে, ঝাড়া লাগে, পোচা লাগে। গত বছর চিকন এবং মোটা দুই ধরনের আমন ধানের দাম এই মৌসুমের চেয়ে কম থাকলেও 1,50,00,000 মন আমন সংগ্রহের লক্ষ্যে পৌঁছতে পারেনি খাদ্য অধিদপ্তর। ফলে এবার সংগ্রহ লক্ষ্যমাত্রা কমে 75 লাখ মনে দাঁড়িয়েছে। গত 2 বছর ধরেই আমন ধানের দাম খোলা বাজারে অনেক বেশি হয় সরকারের মজুদ গড়ে তোলা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থায় গত বছর মোট লক্ষ্যমাত্রার 10% সংগ্রহ হয়নি অনেক সরকারি খাদ্য গুদামে। এবারের সংখ্যা
আরও কম হবে আমন সংগ্রহ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশে সক্রিয় আন্তঃজেলা রড চোর চক্র। কৌশলী স্টিল মিলে নিজেদের ড্রাইভার ঢুকিয়ে রড বোঝাই ট্রাক গায়েব করে তারা। তাদের সঙ্গে যোগ সাজশ আছে এক শ্রেণীর দালাল ও অসাধু ব্যবসায়ীদের সঙ্গে। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ জানায় এরা 13 বছর ধরে রড চুরি করছে। 10 লাখ টাকার 13 টন রড বোঝাই এই ট্রাকটি আবুল খায়ের স্টিল মিলের কাছ থেকে কিনেছিলেন সুনামগঞ্জের এক ব্যবসায়ী। 17 নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জের সেই নির্দিষ্ট ক্রেতার কাছে, কিন্তু তা গন্তব্যে পৌঁছায়নি। চালক ও তার সহযোগীর ফোনও ছিল বন্ধ। ট্রাক গায়েবের বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তথ্য আসে খিলগাঁওয়ে অবস্থান করছে সেই ট্রাকের একজন, আটক করা হয় তাকে। জানা যায় চুরি হয়েছে ট্রাকটি, মালামাল আছে সিলেটের কোম্পানিগঞ্জে। অভিযান চলে সোনামিয়া ট্রেডার্সে। আটক করা হয় আরও 2 জনকে, উদ্ধার করা হয় ট্রাক ভর্তি রড। যারা ডিরেক্টলি ট্রান্সপোর্ট এজেন্সির সাথে কানেক্টেড না, বাট হচ্ছে তারা মিডিয়া হিসেবে গাড়ি ভাড়া করার কাজে তারা সহযোগিতা করে ট্রান্সপোর্ট, তাদের সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। তারাই মূলত ড্রাইভারের সাথে যোগসাজশ করে তারা এই মালামালগুলি তারা চুরি করে থাকে। গোয়েন্দারা জানাচ্ছে এরা আন্তঃজেলা রড চোর চক্র। দালালদের মাধ্যমে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানিতে নিজেদের চালক ঢোকায়। তারা রড নির্দিষ্ট গন্তব্যে না নিয়ে বিক্রি করে দেয় ব্যবসায়ীদের কাছে। রড মালিক সমিতি অথবা যারা রড এইসব কোম্পানির মালিক যারা, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ হয় তারা নিজেদের কোম্পানির থ্রুতে তারা নিজেরা গাড়ি নিজেরাই নিজেদের ড্রাইভার নিজেদের গাড়ি তারা রাখবেন, অথবা যদি তারা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা যদি ট্রাক ভাড়া নেন, তাহলে সেখানে যেন ড্রাইভারের ভেরিফিকেশনটা করা হয়। শুধু রডই নয়, তৈরি পোশাক থেকে শুরু করে আমদানি করা বিভিন্ন শিল্প কারখানার কাঁচামালও মহাসড়কে চুরি হচ্ছে হরহামেশাই। তাই ট্রাক ভাড়ার আগে সতর্ক হতে বলেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইভ্যালি 36টি ব্যাংক হিসেবে 3,898 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। অপ্রয়োজনে একাধিক অ্যাকাউন্ট খুলে হওয়ায় লেনদেনকে অস্বাভাবিক বলে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে প্রতিবেদন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি জমা দেয়। চটকদার বিজ্ঞাপন দিয়ে অনলাইন বেচাকেনায় জনপ্রিয় হয়ে উঠেছিল ই কমার্স প্রতিষ্ঠানগুলো। তবে এর আড়ালে অর্থ পাচার, আত্মসাতের অভিযোগ তদন্ত করছে গোয়েন্দারা। প্রতারণার অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এর প্রেক্ষিতে করা 3 রিটে ই কমার্সের নামে অর্থ পাচার, লেনদেন সহ বিস্তারিত তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে আংশিক প্রতিবেদন দিয়েছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। ইভ্যালি প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান হয়েও অ্যাকাউন্ট থেকে শত শত কোটি টাকা নগদ উত্তোলন, যৌক্তিক কারণ ছাড়া এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর ও গ্রাহকের টাকায় চেয়ারম্যানের নামে অন্য প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করা হয়েছে। ইভ্যালি.com-এর মাধ্যমে প্রায় 3,800 কোটি টাকা এখানে লেনদেন করেছেন এবং এর অধিকাংশ টাকাই তারা অন্যান্য অ্যাকাউন্টে তারা এটা ট্রান্সফার করেছেন এবং বর্তমানে মাত্র 3 কোটি টাকার মতো তাদের রয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং অন্যান্য যে অ্যাকাউন্ট আছে সেইখানে বিনা কারণে ট্রান্সফার করা হয়েছে। তারা এই ট্রান্সফারটাকে এক ধরনের মানি লন্ডারিং হিসেবেই অভিহিত করেছেন। আর বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী হাইকোর্টকে জানান, গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা ফেরতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। সেই কমিটি এই পর্যন্ত মিটিং করে যে এসক্রো অ্যাকাউন্ট বা যে বিকাশ বা নগদের যেসব অ্যাকাউন্টে গ্রাহকদের যে টাকাগুলো আটকে আছে সেই টাকাগুলো ছাড় দেওয়ার ব্যাপারেও গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ব্যাংক সহ আরও যেসব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের সাথে যে মিটিংগুলো করেছে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে সেই আলোচনার মিটিং মিনিটসের মধ্যে চলে এসছে। শুনানি শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে 3 মাস সময় দিয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানি 28 ফেব্রুয়ারি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুর চিড়িয়াখানায় জন্মের 6 মাসের মধ্যে মারা গেল বাঘ শাবক দুর্জয় ও অবন্তিকা। ময়নাতদন্তে জানা গেছে সেটসি ফ্লাই নামে এক ধরনের মাছির কামড়ে ট্রাইপেনোসোমা রোগে এদের মৃত্যু হয়।
তবে এর খবর বা কোনো ছবি দেয়নি কর্তৃপক্ষ। গবেষকরা বলছেন অদক্ষ চিকিৎসক দিয়ে চিকিৎসা ও অযত্ন অবহেলায় এর কারণ। এভাবে চললে চিড়িয়াখানায় কোনো বাঘ শাবকই বাঁচানো যাবে না। প্রায় 5 বছর পর 26 মে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেয় একজোড়া বেঙ্গল টাইগার। 2 ভাই বোনের নাম রাখা হয় দুর্জয় ও অবন্তিকা। জন্মের 2.5 মাস পর এদের খাঁচায় প্রদর্শনের জন্য ছাড়া হয়। তবে বৃহস্পতিবার সেখানে গিয়ে মিলল ভিন্ন চিত্র। অবন্তিকা ও দুর্জয় নেই। জন্মের 6 মাসের মধ্যেই মারা গেছে তারা। খাঁচায় মা বেলির এখন একাকী পায়চারি। এই মৃত্যুর কারণ জানাতে চিড়িয়াখানার প্রধান চিকিৎসক নাজমুল হুদা রাজি হননি। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে চিড়িয়াখানা পরিচালক জানিয়েছেন ট্রাইপোসোনোমা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুর্জয় অবন্তিকা। মাসির মাধ্যমে রোগটা ছড়ায়, ট্রিপানোসোমা এই বয়সে অ্যাটাক করে। যেখানে বাতাস ঢুকতে পারে সেখানে মশা মাছি ঢুকতে পারে। এইটা একটা বড় সমস্যা আর কি। আর বড় এরিয়া, মাছি কন্ট্রোল করাটা সো টাফ। অসুস্থ ছিল কতদিন? এটা অসুস্থ খুব কম সময়ের মধ্যে এটা হয়ে গেছে। ট্রাইপোসোনোমায় এর আগে মারা যায় 2016-তে জন্মানো একটি বাঘ শাবক। আর অবন্তিকা দুর্জয়ও নভেম্বরে আক্রান্ত হয় এ রোগে। অথচ এদের চিড়িয়াখানার হাসপাতালে না নিয়ে খাঁচায় রেখেই চিকিৎসা দেন চিকিৎসক নাজমুল। এতে অসুস্থের 10 দিনের মাথায় মারা যায় শাবক জোড়া। গবেষকেরা বলছেন অদক্ষ চিকিৎসক দিয়ে চিড়িয়াখানায় বন্যপ্রাণী চিকিৎসা করলে এই অবস্থাই হবে। সেখানে নাই একটা ল্যাবরেটরি, নাই একটা রিসার্চ, নাই একটা বায়োলজিস্ট, কি সব আলতু ফালতু দিয়ে সারা জীবন একই রকম ওই যে গরু ছাগলের ডাক্তারগুলি ওইখানে রাখছে। তারা গরু ছাগলের ডাক্তারই করবে, তারা কেন ওয়াইল্ড ডিল করবে? পারবে? কখনো সম্ভব? চিড়িয়াখানায় বাঘ শাবকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতার সঙ্গে কারণ উদ্ঘাটন করা না গেলে বাঘ শাবক বাঁচানো যাবে না। তাদের এই অপকর্মগুলোর বিচার করার জন্য প্রত্যেকের একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকা দরকার। যেমন চিড়িয়াখানা, মৎস্য বিভাগ, বন্যপ্রাণী বিভাগ, এর প্রত্যেকের জন্য আলাদা লোকজন রাখতে হবে। যে পরীক্ষা নিরীক্ষা হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, কারো ভয় ভীতির কারণে হবে না। এটা দেশের জন্য একান্তভাবে জরুরি। কারণ আমরা চাই স্পষ্ট থাকুক, সব কিছু স্বচ্ছ থাকুক, কাচের মতো। মৃত অবন্তিকা ও দুর্জয়ের কোনো ছবি ও সংবাদ প্রকাশ করেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলফা ও ডেল্টার পর করোনা ভাইরাসের আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে B11529। সাউথ আফ্রিকায় শনাক্ত হয়েছে নতুন এই ধরনটি। এই পর্যন্ত সাউথ আফ্রিকার বাইরে বতসোয়ানায় 4 এবং হংকংয়ে একজনের শরীরে এই নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই 5 জনই সাউথ আফ্রিকা থেকে ফিরেছিল। এর জেরে আফ্রিকার 6 দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। নতুন এই ধরনকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন নতুন এই ধরনের রূপ পরিবর্তনের মাত্রা আগেরগুলোর চাইতে বেশি। এরই মধ্যে ভাইরাসটির 50 বার মিউটেশন ঘটেছে। তবে এই ধরন কতটুকু প্রভাব বিস্তার করতে সক্ষম কিংবা এর উপরে ভ্যাকসিন কতটুকু কার্যকর, এই নিয়ে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ভ্যারিয়েন্টটির আনুষ্ঠানিক নাম দেওয়া হবে। বিশ্বে করোনায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 26 কোটি। মোট মৃতের সংখ্যা 52 লাখের কাছাকাছি। 24 ঘন্টায় 6,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে বিশ্ব। নতুন শনাক্ত 5.5 লাখ। এদিকে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশগুলো। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা এই অনুমোদন দেয়। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার সংস্থাটি অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিককে দ্রুত টিকার আওতায় আসার আহ্বান জানিয়েছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, এক সপ্তাহে মহাদেশটিতে 11% করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইতালিতে শুরু হয়েছে বুস্টার ডোজ কার্যক্রম। দেশটিতে এখন পর্যন্ত 84% মানুষ টিকার আওতায় এসেছে। স্লোভাকিয়াতে বুধবার থেকে জারি করা হয়েছে 2 সপ্তাহের লকডাউন। রাশিয়ার কেমেরোভো অঞ্চলে কয়লা খনিতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা 52 ছাড়িয়েছে। এদের মধ্যে 6 জন উদ্ধারকারী রয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। উদ্ধারকারী দলের সূত্র মতে আটকে পড়াদের মধ্যে কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার আকস্মিকভাবে লিস্ট ভিয়াজানায়া খনিতে আগুন ধরে যায়। পুরো খনি ধোঁয়ায় ছেয়ে গেলে শ্রমিকদের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় খনিতে 285 জন শ্রমিক কর্মরত ছিল। 239 জন খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এদের মধ্যে হাসপাতালে ভর্তি 49 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে দুর্ঘটনা ঘটে। এর পরপরই উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে খনিতে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার কাজ স্থগিত করা হয়। খনির পরিচালক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু সকাল 10টায়। তামিম সাকিব না থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটাই চাপে টাইগাররা। অন্যদিকে উজ্জীবিত পাকিস্তানকে নিয়ে সাফল্যের প্রত্যয় বাবর আজমের। রঙিন পোশাকের চেয়ে সাদা পোশাকে বরাবরই দুর্বল বাংলাদেশ। টি-20তে বিধ্বস্ত টাইগারদের এবার নামতে হবে টেস্টের পরীক্ষায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের দুঃস্মৃতি ভোলার মিশনে অধিনায়ক মুমিনুল পাশে পাচ্ছেন না সাকিব তামিমকে, নেই মুস্তাফিজ তাসকিনও। একাদশে তাই নতুনের আবাহন। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রং টিম ইন দ্য ওয়ার্ল্ড। তো টেস্টে ওদের সাথে খুব চ্যালেঞ্জিং খেলা হবে, যেটা আমার কাছে মনে হয়। নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে সবার দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাদের জন্য একটা নতুন সুযোগ, যে অনেকদিন পর টেস্ট খেলেছে, আর একটা সুযোগ নিজেকে এক্সপোজ করার জন্য, নিজেকে দেখার জন্য। চট্টগ্রাম টেস্টে অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে ইয়াসির রাব্বির। অধিনায়কের ইঙ্গিতে দুই নতুন মুখ, জয় আর রাজার অভিষেকের সম্ভাবনা কম। ওপেনার ওটা কিন্তু টি-20 খেলা ছিল, আর এটা কিন্তু টেস্ট খেলা, তো ওটা ছেড়ে পুরো ডিফারেন্ট আপনার ফরম্যাট। তো ওটা নিয়ে আমি চিন্তা করছি না। আমার যে টেস্টে যারা ওপেন করবে, তারা আবার টি-20 যারা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। স্পিনার প্রাধান্য দিয়ে এক পেসার নাকি দুই পেসার নাকি দুই স্পিনার নীতিতে খেলবে বাংলাদেশ, সে এক বড় প্রশ্ন। বাংলাদেশ বরাবরই একাদশ নিয়ে এক প্রস্থ নাটকে অভ্যস্ত। সেখানে চাপমুক্ত পাকিস্তান ম্যাচের আগের দিনই 12 জনের নাম জানিয়েছে। এখানকার কন্ডিশনটা কঠিন, মানিয়ে নিতে একটু সময় লাগে। উইকেটে গিয়ে সময় কাটাতে হয়। বাংলাদেশ অবশ্যই কঠিন পরীক্ষায় ফেলতে পারে। সাদা পোশাকে 2 দশক পার হলেও পাকিস্তানের বিপক্ষে এখনো জয়হীন বাংলাদেশ। 9 ম্যাচে টাইগারদের সঙ্গী 8 হারের তিক্ততা। এমন সমীকরণ আর সাম্প্রতিক ফর্ম বিচারে চ্যালেঞ্জের মুখে মুমিনুলের দল। লড়াইটা টেস্ট র্যাঙ্কিংয়ের 5 বনাম 9-এর। শক্তিমত্তা ও র্যাঙ্কিংয়ে যেমন পার্থক্য স্পষ্ট, তেমনি গেলবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে 7 ম্যাচের একটিতেও জিততে পারেনি টাইগাররা। এটাই স্পষ্ট যে টাইগারদের পায়ের নিচে মাটি এখনো শক্ত হয়নি। ঘরের মাঠে এবার মিশন শুরু করবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। নতুন প্রজন্মের আধিক্য নিয়ে অভিজ্ঞ পাকিস্তানকে রুখে দেওয়ার কৌশল টাইগারদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, শেষ মুহূর্তে কেমন দেখছেন বাংলাদেশ দলকে, আর দলে কোনো পরিবর্তন কিংবা নতুন কাউকে কি দেখা যেতে পারে কিনা? আপনাকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই টস হয়েছে এবং বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং অভিষেক হয়েছে ইয়াসির রাব্বির। প্রায় 2 বছর অপেক্ষা করার পর ইয়াসির রাব্বি তার অভিষেক ম্যাচে খেলতে নামছেন এবং দেখা গিয়েছে যে এতদিন পর্যন্ত অপেক্ষা সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের সিদ্ধান্তের পর তার অনেকটা দলে ঢোকা প্রায় নিশ্চিতই ছিল, অনেকটা বলা যায়। আরেকটা জিনিস যদি বলে রাখি, সেটা হচ্ছে যে 2টা স্পিন এবং 2 স্পিনার এবং 2 পেসার নীতিতে খেলছে বাংলাদেশ। দেখা গিয়েছে যে তাইজুল ইসলাম এবং মেহেদি মিরাজ, এবং পেস ইউনিটে থাকছেন হচ্ছে রাহি এবং ইবাদত। আমরা যদি আরেকটি বিষয় যদি একটু দেখাই পিছনে, যে সকাল থেকে দর্শকদের তেমন ভিড় উপলব্ধি করা যাচ্ছিল এবং দেখা যাচ্ছিল যে গতকাল যেরকম মনে হয়েছিল যে না ঠিক আছে, যে বাংলাদেশ টেস্ট সিরিজে কতটুকু ভালো করবে কিংবা কতটুকু এরকম একটা প্রত্যাশা ছিল যে না কতটুকু ভালো খেলতে পারে। টি-20 সিরিজে ভরাডুবির পর হয়তো অনেকটা মনে হয়েছিল যে না ঠিক আছে, আজকে যে দর্শক উপস্থিতি হয়তো বা তেমন একটা দেখা যাবে না। তবে সবাইকে ভুল প্রমাণিত করে দর্শকরা মাঠে আসছেন এবং প্রিয় দলকে সমর্থন করার জন্য আসছেন। আমরা সেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাচ শুরু হবে। এর মধ্যে দেখা গিয়েছে যে বাংলাদেশ যেহেতু টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে স্পোর্টিং উইকেটে বাংলাদেশের যতটুকু লক্ষ্য থাকবে যে বড় একটা রান সংগ্রহ করে যদি আজকের দিনে মোটামুটি একটু ভালো রান করে এগিয়ে যেতে পারে, শুরুর উইকেট না হারিয়ে। শুরুর প্রথম 10 থেকে 15টা ওভার একটু হয়তো বা বাংলাদেশ একটু চাপে থাকতে পারে, কারণ পেসারদের জন্য এখানে একটু সহায়তা থাকতেই পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে একটু সচেতন হতে হবে প্রথম 10 থেকে 15 ওভার খেলার জন্য। কারণ হচ্ছে যে পাকিস্তানি যে 2 পেসার দেখা গেছে যে শাহিন আফ্রিদি এবং সাথে থাকবেন হাসান আলী, তো তাদের সামলানোর জন্য বাংলাদেশের ব্যাটারদের শুরু বিশেষ করে যদি বলতে হয় তাহলে সাইফ হাসান এবং আরেক ওপেনার সেটা হচ্ছে যে আপনার নাজমুল হোসেন শান্ত, অথবা সেখানে নামতে পারে হচ্ছে আপনার আরেকজন। তো সেক্ষেত্রে তাদের একটু বেশি সতর্কভাবে খেলতে হবে, কারণ বড় রান যদি করতে পারে এই কয়েকদিনের মধ্যে
প্রথম 2 দিন যদি বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় তাহলে বড় রান তাদের তো অবশ্যই করতে হবে, এই বিষয়টি জানানোর জন্য জানাচ্ছি। চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বড় সাফল্যের পর হারতে হলো থাইল্যান্ডের কাছে। বৃষ্টি আইনে রুমানা সালমাদের হার 16 রানে। শুরুতে শারমিন আক্তার অধিনায়ক নিগার সুলতানা আউট হন 1 রান করে। এরপরে ফারজানা হকের সঙ্গে জুটি গড়েন মুর্শিদা খাতুন। মুর্শিদা 46 করে আউট হলেও ফারজানা তুলেছেন 50। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 176 করে বাংলাদেশ। টার্গেটে নেমে দুর্দান্ত ব্যাট করে থাইল্যান্ডের মেয়েরা। ওপেনিং জুটিতে সোর নারিন ও নাথথাকান তুলেন 97 রান। এরপর জয়ের লক্ষ্যেই থাকে তারা। 2 উইকেটে 132 রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি, তাতে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরে যায়। এই হারে সুপার 6-এ ওঠার লড়াইটা কঠিন করে ফেললেন সুপ্তা জাহানারারা। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শুরুর দিন ভারতের। শুভমান, আয়ার ও জাদেজার 50-তে দিন শেষে স্বাগতিকদের বোর্ডে 4 উইকেটে 258 রান। টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। 8ম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি মাঙ্গাং ও আগারওয়াল ফেরেন 13 রান করে। শুভমান গিল ও চেতেশ্বর পূজারা দলকে এগিয়ে নেন। পূজারা থামেন 26 রানে। অন্য প্রান্তে 50 তুলে আউট হন শুভমান। মাঝে আজিঙ্কা রাহানের ব্যাটে আসে 35 রান। এরপর অভিষিক্ত শ্রেয়া আয়ার ও রবীন্দ্র জাদেজার জুটিতে শক্ত অবস্থানে পৌঁছায় টিম ইন্ডিয়া। Plenty of it as well into the grandstand, is it? Yeah, all the way indeed for 6 to finish the over. 2-3. এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।